এই প্রথম প্রায় 5 বছর পর কোনো সিআইএ প্রধান খুব গোপনীয়ভাবে মস্কো পৌঁছাইছে। তারা খুব গোপনে মস্কো গেছে, বাট আন্তর্জাতিক গণমাধ্যম তো খুব সচেতন, তারা এটা ধরে ফেলছে। এটা কিন্তু বড় কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে গেছে। দুইটা বার্তা হইতে পারে। ইউক্রেন যুদ্ধটাকে তারা হয়তোবা রাশিয়ার কাছে সারেন্ডার করতে ইউক্রেনকে বাধ্য করবে। রাশিয়ার কাছে আমেরিকা যে জিনিসটা হয়তোবা প্রস্তাব করবে সেটা হচ্ছে যে আমরা তোমার কাছে ইউক্রেনকে সারেন্ডার করে দেই, আর তুমি আমাকে ইরানের উপর সাহায্য সহযোগিতা বন্ধ করে যাতে আমি ইরানকে সারেন্ডার করাইতে পারি। ইরান আমেরিকার যে দ্বন্দ্ব কথা বারবার আমরা বলছি, সেটা এখনও ধারাবাহিকভাবে চলছে না? ট্রাম্প থেমে যাচ্ছে না ইরান চুপ হয়ে গেছে? আসলে এখন কি হচ্ছে আপনার কি মনে হয়? ধন্যবাদ। কালকে আপনি হয়তো গতকালকে জাতিসংঘ মহাসচিবের যে একটা বক্তব্য, এটা আমার কাছে খুব মনে হলো সময় উপযোগী একটা বক্তব্য উনি দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বলছে পরাশক্তিগুলো কোথায় থামতে হবে এখনই তাদের এটা বোঝা উচিত। উনি যেটা ওইখানে মার্ক করছে যে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে তখন এটা তাদের ধারণা ছিল যে 4-5 দিনের মধ্যে তারা যুদ্ধটাকে শেষ করে ফেলবে। সেই যুদ্ধটা কিন্তু এখন 4-5 বছর চলতেছে। পরবর্তীতে আপনার ইরান যখন মানে আমেরিকা যখন ইরানে হামলা করে, তাদের একটা ধারণা ছিল যে এটা 5-6 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা কিন্তু 5-6 মাস যাবত চলছে। আমরা যদি বিকল্প একটা উদাহরণ আনি, ইসরায়েল কিন্তু আপনার গাজাতে হামলা করছিল, এবং গাজা খুব ছোট একটা ভূখণ্ড। সেই ভূখণ্ডটা তারা হয়তো বা 5-6 দিনের মধ্যে সব শেষ করে দিবে। কিন্তু আমরা দেখলাম কি, এটা 1000 দিনের উপরে এই যুদ্ধ চলতেছে, এখনও চলতেছে গাজা এবং ইসরায়েল এরিয়া। উপসংহার কি আমরা বলতে পারি যে এখন পৃথিবীতে একটা নতুন সমীকরণ চালু হয়েছে। সমীকরণটা কি? তুমি অনেক বড় দেশ হইতে পারো, তোমার অনেক অস্ত্রশস্ত্র থাকতে পারে, তুমি আর্থিকভাবে পরাশক্তি হইতে পারো, তুমি অনেক হেডমলা, বাট তুমি যখন আমার রাষ্ট্রে হামলা করবা, তোমারে কিন্তু আমি শেষ করে দেবো, চাবায়া ধরবো, তোমার কিন্তু প্যাচমেরা ধরবো, তোমার লাইফ আমি এলোমেলো করে ফেলবো। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা একটা আশার বাক্য হচ্ছে ছোট দেশ যারা আমাদের মতো, তাদের ভিতরে একটা সাহস, ভিতরে একটা তৈরি হয়েছে যে বড় দেশে রংবাজি করবা, ওই রংবাজির দিন এখন আর পৃথিবীতে নাই। পৃথিবীর সমীকরণটা এখন ভিন্ন সমীকরণে চলে যাচ্ছে। এটা ছোট ছোট দেশ যারা, তাদের কাছে একটা বার্তা। এটা আমি মনে করি যুদ্ধটার এই একটা ফেজ। এখন আপনি বলতে পারেন যে যুদ্ধের অবস্থাটা আপনার আমেরিকান অবস্থাটা কি? আমেরিকান অবস্থা ভাই, আমেরিকার অবস্থা এই যুদ্ধে ফাটাবাসের চিপার মতো। আমেরিকা এই যুদ্ধটা আপনি যদি আমেরিকার শত্রুর তালিকা করেন, আমি গতকালকে রেডিও তেহরানের একটা শুনতেছিলাম, সেখানে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল নামক একজন ব্যক্তি, সে 1988 সালে একবার আমেরিকা গিয়েছিল। সে সামরিক ব্যক্তিত্ব। তো 1988 সালে যাওয়ার পর তাকে যখন আমেরিকার ট্রেনিং সেন্টারে ট্রেন আপ করার বিভিন্ন সেশনে নেয়, তখন তাকে বলা হয়েছিল যে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করিতে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, সামরিক ট্রেনিং। তখন প্রথমে তাকে শত্রু রাষ্ট্র হিসেবে চিনানো হয়েছিল রাশিয়াকে। উনি যখন আবার 1993 সালে বা 92 সালে আবার আমেরিকা আরেকটা ট্রেনিংয়ের জন্য যায়, মেরিন ট্রেনিংয়ের জন্য, সেখানে তাকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে শেখানো হচ্ছিল ইরানকে। তার মানে সেই ব্যক্তি বলল যে ইরানের উপর যে হামলা করবে আমেরিকা, এটা 1992 সালের পর থেকে ডিজাইন করা হয়েছে। তার মানে কত বছর আগে? প্রায় 34-35 বছর আগে সে হামলাটা গিয়ে 2026 সালের 28 ফেব্রুয়ারি করছে। হামলাটা যখন করে, আপনার হামলার যে খবরটা বা আমি পুরো সিকোয়েন্সটা তো আমার দেখার সুযোগ হয়েছিল। হামলার পর CNN, ফক্স নিউজ, ইন্টারন্যাশনাল নিউজগুলো কীভাবে করতেছে, আল জাজিরা কীভাবে নিউজ করতেছে, সেখানে আমি একটা নিউজ আমার চোখের সামনে আসলো। হামলার পর আপনার ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের একটা স্টেটে আপনার ফান্ড কালেকশনের একটা মিটিংয়ে বক্তব্য দিচ্ছিল। ওই মুহূর্তে সিআইএর প্রধান এবং স্টিভ উইটকফ, তার যে মধ্যপ্রাচ্য বিষয়ক যে হেড, সে গিয়ে আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলতেছিল যে এইমাত্র খবর আসলো আলী খামেনিকে ইসরায়েলের বাহিনী আলী খামেনিকে হত্যা করছে। তখন ট্রাম্প ইনস্ট্যান্ট সকল দর্শকদের সামনে ওনাকে বলল, ঘোষণা দাও, এটা দ্রুত ঘোষণা দাও। তখন ঘোষণা দেওয়ার পর সবাই করতালি দিছে। এই যে করতালি দিল, মানে ইনস্ট্যান্ট একটা সাফল্যর, তাদের ধারণা যে সামরিক সাফল্যটা ইনস্ট্যান্ট পেয়েছি, এবং এই ইনস্ট্যান্ট সাফল্য পাওয়ার পর কিন্তু এই যে একটা চিত্র তৈরি হবে, এটা কিন্তু তাদের হিসাবের মধ্যে ছিল না। এখন ঘটনাটা কী হয়েছে? আমেরিকা এরকম একটা বাঁশের চিপায় আটকেছে, ফাটা বাঁশের চিপায়। যেমন দেখেন, আমেরিকার যদি লার্জ স্কেলে 3টা শত্রু নির্বাচন করেন আপনি, তাহলে 1 নম্বর শত্রু কে? চীন। 2 নম্বর শত্রু রাশিয়া। 3 নম্বর শত্রু কে? ইরান। মানে তুলনামূলক একটু ছোট দুর্বল শত্রু হচ্ছে ইরান। সেই দুর্বল শত্রুর কাছে এসে কিন্তু আমেরিকা এরকম নাকানি চুবানি খাচ্ছে, এবং কোনো পলিসিতে তার কাজ হচ্ছে না। আপনি দেখেন, যখনই এক একটা পলিসি সামনে আনে, এটার ফ্যাসিলিটি পেয়ে যায় হয় রাশিয়া নাহলে চীন।
দেখেন এই যে আপনার হামলার আগের দিন আপনার মনে আছে কিনা যে ক্যাপলারের তথ্য অনুসারে আমার কাছে যতটুকু মনে আছে ইয়া ছিল মানে জ্বালানি তেলের ইয়া ছিল প্রতি ব্যারেলের দাম ছিল $68, এখন সেটা প্রায় $100 চলে আসছে। এই যে হামলার পর যে আমেরিকার উপর আর্থিক চাপ তৈরি হলো, এটা শুধু আমেরিকার উপর আর্থিক চাপ তৈরি হয়নি, এখানে দুইটা জিনিস আপনি দেখবেন। এই হামলার পর যখন আমেরিকা কঠিন নিষেধাজ্ঞা দিচ্ছে ইরানের উপর, ইরান তখন সস্তায় তেল বিক্রি করে দিচ্ছে কার কাছে? চীনের কাছে। তার মানে আন্তর্জাতিক মার্কেটে যখন তেলের দাম বেড়ে যায়, এটার উপকার ভোগী কে হয়? চীন। চীন সস্তায় তেল কিনে উৎপাদন কষ্ট সে মিনিমাইজ করে ফেলতেছে। আবার এটার আরেকটা আমেরিকার যে দ্বিতীয় সে উপকৃত হয়। রাশিয়া তখন বেশি দামে তেল বিক্রি করতেছে। রাশিয়া $68 দামে তেল বিক্রি করতে করতে তার অর্থনীতি 10-এ নেমে গেছিল। এখন সে $68 তেলটা $100 বিক্রি করতেছে। সে প্রচুর অর্থ পাচ্ছে, সে অর্থ গিয়ে সে প্রয়োগ করতেছে কোথায়? ইউক্রেন যুদ্ধে সে ব্যবহার করতেছে। তার মানে ইরানকে চাপ দিতে গিয়ে আপনার চীন ফ্যাসিলিটি মানে চীনের ফ্যাসিলিটি তৈরি হয়েছে, আবার এদিক দিয়ে রাশিয়ার ফ্যাসিলিটি তৈরি হয়েছে, আর আমেরিকা চরম একটা আর্থিক দুর্দশার মধ্যে পড়ে গেছে। এটা যেমন একটা চিত্র। আপনি জানেন কি না যে এই চীন, রাশিয়া এবং ইরান এরকম একটা বলয় তৈরি করছে, যে বলয়টা হচ্ছে খুবই আশ্চর্যজনক বলয়। আপনি জানেন যে ইরানের প্রায় 80-90% তেল কিনে কারা? চীন। এবং রাশিয়ার একটা বড় অংশ তেল কিনে কে? চীন। তারা চীনের কাছে তেল কিনে, মানে চীনের কাছে তেল বিক্রি করে টাকা নেয় না, তারা কিনে জানেন? ইরান চীনের কাছে তেল বিক্রি করে নেয় প্রযুক্তি, টেকনোলজি। রাশিয়ার টেকনোলজি নেয়। কী কী টেকনোলজি? এই যে ড্রোনে যে বানাচ্ছে, অ্যান্টিব্লাস্টিক মিসাইল বানাচ্ছে, এর বেশিরভাগ টেকনোলজি তারা চীন থেকে আনে। এখন সব টেকনোলজি তো চীনের কাছে নাই। যেমন ধরেন এখানে কী কী দরকার হয়? ক্যামেরা দরকার হয়, ক্যামেরার পাশাপাশি তাদের অ্যান্টি জ্যামিং সিস্টেম প্রয়োজন হয়, নেভিগেশন সিস্টেমের প্রয়োজন হয়। এগুলো সব তো চীনের কাছে নাই। অত্যাধুনিক ব্যাটারির প্রয়োজন হয়। চীন কি করে? এগুলা তাইওয়ান, হংকং বা চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম করে পশ্চিমা বিশ্ব থেকে কিনে নিয়ে আসে। জার্মান থেকে কিনে নিয়ে আসে, ইটালি থেকে কিনে নিয়ে আসে, আমেরিকা থেকে কিনে নিয়ে আসে। চীনের প্রতিষ্ঠানগুলো কিনে আসে কোথায় আনে? চীনে আনে। চীনে আনে এগুলো অন্য অন্য দেশের মাধ্যমে আবার ঠিক তার ইরানের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ পশ্চিমা বিশ্বের বিভিন্ন আপনার দিয়ে প্রযুক্তি দিয়ে তারা পশ্চিমা বিশ্বকেই শেষ করে দিচ্ছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কামিকাজি ড্রোনগুলো ইরানের, প্লাস হচ্ছে শাহেদ ড্রোনগুলো যে ইরানের ছিল, এগুলো কিন্তু খুব শক্তিশালী ড্রোন ছিল না, এগুলো ছিল দুর্বল ড্রোন। কিন্তু এই দুর্বল ড্রোনগুলোকে আপনার এই নেটওয়ার্কিং সিস্টেমে এনে হাইপারসোনিক ক্যামেরা দিয়ে, তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন টেকনোলজির মাধ্যমে রাশিয়া এগুলোকে দানব বানিয়ে ফেলছে। ছোট এক একটা দানব তৈরি করে ফেলছে রাশিয়া। অর্থাৎ ইরান যে ড্রোনটা তৈরি করছিল ইরানি লোকাল প্রযুক্তিতে, এটা নর্মালি ছিল, খুব বেশি ক্ষতিকারক একটা ছিল না। কিন্তু যখন ইরান এই ইউক্রেনকে মানে ইউক্রেনকে সাহায্য করার জন্য রাশিয়াকে বিভিন্ন ড্রোন উপহার দিল, সেই ড্রোনগুলোতে রাশিয়া তখন আবার আধুনিক প্রযুক্তিগুলো সেট করে এগুলোকে এক একটা সুপার পাওয়ার বানাই ফেলছে, এবং সেগুলো আবার অনেকগুলা ইরানকে রিটার্ন করছে। অর্থাৎ ইরান এবং রাশিয়া এখন প্রযুক্তিগত দিক থেকে একজন আরেকজনকে ব্যাপকভাবে সাহায্য করতেছে। চীন সাহায্য করতেছে নেটওয়ার্কিং সিস্টেম বা বিভিন্ন প্রযুক্তি দিয়ে। এখন এই প্রযুক্তিগুলো যখন সাহায্য করে ইরান এখন একটা ভয়ঙ্কর শক্তি তারা অর্জন করছে, যার মাধ্যমে আমেরিকাকে তারা নাস্তানাবুদ করে ফেলছে। আপনি জানেন যে এই শক্তিগুলো অর্জন করার ফলে এই মিডল ইস্টে আমেরিকার যতগুলো আপনার ছিল, কি বলে আপনার সামরিক ঘাঁটি ছিল, সব একেবারে সমূলে ধ্বংস করে দিছে। সেগুলো আসলে আবার রিটার্ন করার সুযোগও কম, যার কারণে কিন্তু আমেরিকা বাধ্য হয়ে এই ইরানের সাথে এখন আর যুদ্ধে জড়াচ্ছে না। এবং আপনি জানেন গতকালকে সিআইএর প্রধান, এই প্রথম প্রায় 5 বছর পর কোনো সিআইএ প্রধান খুব গোপনীয়ভাবে মস্কো পৌঁছাইছে, এবং মস্কোতে যে পৌঁছাইছে এটা কিন্তু তারা কোনো ডিক্লেয়ার দেয় নাই। এটা ফিনান্সিয়াল টাইমস একটা রিপোর্ট প্রকাশ করছে। মস্কোতে সে কীভাবে গেছে? কারণ হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমেরিকা থেকে একটা বিশেষ বার্তা দেওয়া হয়েছে যে অঞ্চলটা দিয়ে আমেরিকার বিমানটা মস্কো পৌঁছাবে ওই অঞ্চলে আপাতত গোলাগুলি করতে মানা করছে। সোম, মঙ্গল, বুধ এই 3 দিন গোলাগুলি করতে মানা করছে। কারণ কি? তারা বলতেছে যে আমাদের একজন ভিভিআইপি ব্যক্তি এই রুট দিয়ে মস্কো যাবে, এবং তারা খুব গোপনে মস্কো গেছে। বাট আন্তর্জাতিক গণমাধ্যম তো খুব সচেতন, তারা এটা ধরে ফেলছে। ধরে যখন তারা বুঝলো যে আসলে সে মস্কোতে গেছে, আপনার মনে আছে কিনা এর আগে যে সিআইএ প্রধান সে কিন্তু মস্কোতে যাওয়ার 3 দিন পরই আপনার শুরু হয়, ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তার মানে এই যে এখন যে সিআইএ প্রধান মস্কোতে গেল, এটা কিন্তু বড় কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে গেছে। 2টা বার্তা হতে পারে। ইউক্রেন যুদ্ধটাকে তারা হয়তোবা রাশিয়ার কাছে সারেন্ডার করতে ইউক্রেনকে বাধ্য করবে, অথবা ইরানকে যে আধুনিক প্রযুক্তি দিচ্ছে, অথবা ইরানের উপর যে কঠিন নিষেধাজ্ঞা দিচ্ছে অর্থনৈতিক, এই ব্যাপারে তাদের কাছে সাহায্য চাচ্ছে যে ভাই তোমাদের কাছে অনুরোধ আমাদের মানিজ্য নিয়ে বের হইতে দাও।
তো এই উইন উইন সিচুয়েশন তৈরি করার জন্য রাশিয়ার কাছে আমেরিকা যে জিনিসটা হয়তো বা প্রস্তাব করবে সেটা হচ্ছে যে আমরা তোমার কাছে ইউক্রেনকে সারেন্ডার করে দেই, আর তুমি আমাকে ইরানের উপর সাহায্য সহযোগিতা বন্ধ করো যাতে আমি ইরানকে সারেন্ডার করাইতে পারি। তোমরা ইরানকে আপাতত এই প্রযুক্তি দিও না অথবা আর সাথে লেনদেন করো না, যাতে আমরা এই যুদ্ধ থেকে ভাই বাইরে হইতে সুযোগ দাও আমাদেরকে। আমরা তো একটা পরাশক্তি ভাই, আমাদেরকে কি মাথা নয় আমরা ওই জায়গা থেকে আসবো ভাই? আমাদের তো মরে গেল, এখানে আমাদের দেখাইতে হবে যে আমরা হ্যাডম নিয়ে আসি, আমাদেরকে এতটুকু অন্তত একটু হ্যাডম নিয়ে বেরোয় সুযোগটা দাও। এটাই তারা এখন বলতে গেছে। চীন সরাসরি বলে দিছে যে আমেরিকা চাইলেই আমরা ইরানের উপর নিষেধাজ্ঞা কার্যকর করব না, কারণ এই নিষেধাজ্ঞা তো জাতিসংঘ দেয় নাই, এটা আমেরিকা নিজে নিয়ে দিচ্ছে। আমরা আর মামুদের নিষেধাজ্ঞা তো চীন মানবে না, চীনের স্বার্থের জন্য চীন এগুলাকে অ্যাভয়েড করবে। তার মানে চীন এবং রাশিয়া যদি এই নিষেধাজ্ঞার মধ্যে ইনভলভ না হয়, এই নিষেধাজ্ঞার ইরান ফু দিয়ে উড়াই দিবে, এই নিষেধাজ্ঞা তারা মানবেই না। আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা যেটা বুঝতে চাচ্ছি যে আমেরিকা একটা মানে উইন উইন সিচুয়েশন নিয়ে এই জায়গা থেকে বের হতে চাচ্ছে। তারা আর সামরিক যুদ্ধ চাচ্ছে না। সামরিক যুদ্ধে তারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আর নতুনভাবে ক্ষতিগ্রস্ত হতে চাচ্ছে না। যেই ইসরায়েল ওদেরকে এই সামরিক যুদ্ধে টেনে নিয়ে আসলো, এই ইসরায়েলও যে এখন এখানে যুদ্ধে জড়াবে এই রাস্তাও নয়। কারণ আপনি জানেন ইসরায়েল ছোট রাষ্ট্র, ছোট সেনাবাহিনী, তার মধ্যে তারা নেভালনের সেনাবাহিনী এঙ্গেজ করে রাখছে, গাজায় সেনাবাহিনী এঙ্গেজ করে রাখছে, তাদের চারদিকে শত্রু বাউন্ডারিতে তারা সেনাবাহিনী এঙ্গেজ করে রাখছে। তাদের অল্প সংখ্যক সেনাবাহিনী আছে, এর মধ্যে সব জায়গায় জায়গায় এঙ্গেজ করা। তাকে আবার নতুন সেনাবাহিনী যুক্ত করে এই আমেরিকার সাথে ইরানে গিয়ে যুদ্ধ করবে, এই ক্যাপাসিটি এখন আমার কাছে মনে হলো যে ইসরায়েলেরও নাই। তাই আমেরিকাই চাচ্ছে যুদ্ধে আর না জড়ায় এই যে অর্থনৈতিক যে অবরোধটা দিচ্ছে, কঠিন অবরোধ, এই অবরোধটা যাতে খুব শক্তভাবে কাজ করতে পারে। এই জন্য চীন, রাশিয়া এবং তাদের অর্থমন্ত্রী কিন্তু আজকে সরাসরি বলছে যে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক দেশের প্রেসিডেন্টে ফোন করে দিয়ে বলতেছে, ভাই তোমরা অন্তত এই কয়েকটা দিন ইরানের লগে বাণিজ্য করো না। সবাইকে সেই ইন্ডিভিজুয়াল ফোন দিচ্ছে। এবং অর্থমন্ত্রী বলছে যে এই নিষেধাজ্ঞার আলোকে ইরানকে আমরা গলা চাপদা ধরছি, ইরানের দম বন্ধ করে ফেলাইছি, ইরানকে আপনার এই জায়গায় একেবারে আমরা মেরে ফেলবো, ওই টাইপের একটা নিয়ে আগাচ্ছি আমরা। এবং সে আরেকটা বার্তা দিচ্ছে যেটা ভয়ের বার্তা, যে এরপরে আমরা মিত্র দেশ অর্থাৎ যেটা সে ইন্ডিকেট করছে ব্রিটেন এবং ফ্রান্সকে সম্মিলিত সাথে করে নিয়ে তারা আবার নতুনভাবে হামলা চালাইতে পারে। তবে আপাতত হামলা চালাবেন এটা তারা নিশ্চয়তা দিচ্ছে তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর বিপরীতে ইরানের অর্থমন্ত্রী কী বলছে জানেন? যে তোমরা যে এই টাইপের একটা নিষেধাজ্ঞা দিবে, এরকম বহু নিষেধাজ্ঞা তোমরা অনেক আগে থেকে আমাদের উপর দিয়ে রাখছো, 47 বছর আগে থেকে। আর 14 বছর আগে তোমরা ভয়ঙ্কর নিষেধাজ্ঞা দেওয়ার পর আমরা টিকে গেছি। আর এখন যে তোমরা নিষেধাজ্ঞা দিবা, এটা আমরা প্রস্তুতি আরও আগে নিয়ে ফেলাইছি। এই নিষেধাজ্ঞার আলোকে আমরা 2 বছরের প্রস্তুতি যুদ্ধের শুরুর পরপরই নিয়ে ফেলছি, যে এই কঠিন নিষেধাজ্ঞা দিলে 2 বছর আমরা কেমনে টিকে থাকবো। তোমাদের এসব নিষেধাজ্ঞা আমাদের কাছে কোনো অস্তিত্ব নাই। এবং আমরা তোমাদেরকে এটা বলে দিতে চাই, মানে তাদের যে বলছে নিরাপত্তা প্রধান, যে আমরা আমেরিকার এই নিষেধাজ্ঞার যুদ্ধে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করব, তাদের বিরুদ্ধে প্রয়োজন আমরা যুদ্ধ করব। তার মানে আমেরিকা যেমন মাস্তানি করে একটা থ্রেট দিচ্ছে সবাইকে, ইরানও কিন্তু একটা মাস্তানির জবাব মাস্তানির মাধ্যমে দিচ্ছে, যে তোমরা যদি এইসব নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে আমরা এখন মাস্তানি করে চলবো। এই যে তাদের উপর বেশি চাপাচাপি করলে তাদের অর্থমন্ত্রীর যে একটা বার্তা, সেটা হচ্ছে যে তাহলে এই এনপিটি যে চুক্তিটা আছে, মানে আপনার নিউক্লিয়ার সম্প্রসারণ রোধ যে চুক্তিটা, এই চুক্তি থেকে ইরান বের হয়ে যেতে পারে। এই চুক্তি থেকে বের হওয়ার অর্থ কি জানেন তো? এই চুক্তি থেকে বের হওয়ার অর্থ হচ্ছে সে পারমাণবিক অস্ত্র ডিক্লেয়ার দিয়ে বানাই ফেলবে। সর্বোপরি লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি, যে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিত আক্রমণ করার পর এখন দেখবেন তাদের মধ্যে কিন্তু আর ওই আক্রমণ সংক্রান্ত আর যোগাযোগ আর আগের মতো নাই। ইসরায়েলকে নিয়ে ব্যস্ত আছে, আমেরিকার মতো করে ব্যস্ত আছে, সবাই যার যার অর্থনীতি গুছানো নিয়ে ব্যস্ত আছে। ইসরায়েল বারবারই চাচ্ছিল গ্রেটার ইসরায়েল যে ধারণাটা, অর্থাৎ আপনার যেটাকে বলে জর্ডান, ইরাক, তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, এই অঞ্চল নিয়েই তো তার গ্রেটার ইসরায়েলের ধারণা। এই ধারণায় কেউ তাকে মার দেয় না, মার শুধু দেয় হচ্ছে ইরান এই গ্রেটার ইসরায়েলের ধারণার মধ্যে। যার কারণে ইসরায়েলের এই ধারণাটা নিয়েই সে ইরানের উপর আক্রমণ করতে গিয়েছিল। বাট এখানে যখন স্বার্থদ্বন্দ্ব তৈরি হয়েছে তখন সে বাধ্য হয়ে পিছাইছে এবং নিজের দেশের অস্তিত্ব রক্ষার্থের জন্য সে পিছাইছে। এখন আমেরিকা এককভাবে চাচ্ছে যে কোনো ফরম্যাটে এই ইরানের যুদ্ধ থেকে বের হতে, তবে সেটা সম্মানসূচক একটা নিয়ে। কারণ এর আগে আপনার এই একটা পরাশক্তি এভাবে বের হয়ে গেলে সারা পৃথিবী অলরেডি দেখতেছে যে আমেরিকা তো অলরেডি নাস্তানাবুদ হয়ে গেছে। এখন যদি তারা একটা সম্মানজনক চুক্তি না করে বের হইতে পারে,
সেটা এখানে তাদের জন্য বড় বিপদ। এটা একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। কেন? আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম ওমানের যে পররাষ্ট্রমন্ত্রী, ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের যে জেনারেল, তারা বলতেছে যে মোটামুটি ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনা থেকে ইরান বলছে যে বিভিন্ন ফ্রন্টে আমেরিকার যুদ্ধ বন্ধ করে দেখ, তারপর হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেখ, আমরা হরমুজ প্রণালী খুলে দিব। আমার মনে হচ্ছে যে আমেরিকা এবং ইরান দুই পক্ষে এখন কাহিল হয়ে গেছে। যুদ্ধ করতে করতে এক পক্ষ অর্থনৈতিকভাবে কাহিল, আরেক পক্ষ হচ্ছে সামরিকভাবে কাহিল হয়ে গেছে। এই দুই কাহিল হয়ে যাওয়ার কারণে বা তারা টায়ার্ড হয়ে যাওয়ার কারণে এখন তারা দুই পক্ষে একটা সমঝোতা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।